আজকের আমি বেরিয়ে পড়েছি কলকাতা শহর ঘুরে দেখতে, তবে আধুনিক কলকাতা নয়। গত পর্বে যেমন তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম কলকাতার আইকনিক হলুদ ট্যাক্সি, ট্রাম এবং হাতে টানা রিক্সা, আজকের পর্বেও তোমাদেরকে কলকাতার ইতিহাস ও ঐতিহ্যকে বয়ে নিয়ে চলেছে সেই রকম কিছু জায়গা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, যেগুলো শুধুমাত্র ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর কাছে কলকাতার নাম বিখ্যাত করে রেখেছে। তবে শুরুটা এখান থেকে হবে না, শুরুটা হবে এইখান থেকে। তো এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশনে, আর ঘড়িতে এখন বাজে সকাল 6টা। আর এইখান থেকেই আজকের আমি শুরু করছি আমার কলকাতা ভ্রমণ। সবার প্রথমে আমায় যেতে হবে হচ্ছে হাওড়া স্টেশন। তো কলকাতা ভ্রমণের এই পর্বে আজকে আমি সবার আগে যে জায়গাতে গিয়েছিলাম সেটি হলো প্রতিটা বাঙালির ইমোশন এবং সারা পৃথিবীতে বিখ্যাত হাওড়া ব্রিজ। 1943 সালে দেশ স্বাধীন হওয়ার আগে তৈরি এই ব্রিজের বয়স প্রায় 81 বছর, যা কলকাতা এবং হাওড়া জেলাকে মাঝখান থেকে যুক্ত করেছে। তো এখন আমি চলে এসেছি আজকের দিনে আমাদের কলকাতা ভ্রমণের প্রথম স্পট, যাকে ছাড়া কলকাতা অসম্পূর্ণ, আইকনিক হাওড়া ব্রিজ। একদিনে কলকাতা ঘুরে দেখতে চাইলে দিনটা শুরু করার জন্য এর থেকে ভালো জায়গা আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। চলো ঘুরে দেখা যাক হাওড়া ব্রিজ। প্রায় 1500 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট এই হাওড়া ব্রিজ একসময় গোটা পৃথিবীর মধ্যে লংগেস্ট ক্যান্টিলিভার ব্রিজ হিসেবে পরিচিত ছিল। 1965 সালে অফিসিয়ালভাবে এই ব্রিজের নামকরণ করা হয় রবীন্দ্র সেতু। কোনো রকম নাট বোল্ট ছাড়া শুধুমাত্র রিবেট দিয়ে তৈরি এই ব্রিজে প্রতিদিন প্রায় 1 লক্ষ গাড়ি এবং 1.5 লক্ষ পথচারী চলাচল করে। এই হাওড়া ব্রিজের পশ্চিম প্রান্তেই রয়েছে ভারতবর্ষের ব্যস্ততম রেল স্টেশন হাওড়া জংশন, এবং নিচ দিয়ে বয়ে চলেছে হুগলি নদী, যা কলকাতা এবং হাওড়া জেলাকে মাঝখান থেকে দুভাগে ভাগ করেছে। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আইকনিক হাওড়া ব্রিজ। এই হাওড়া ব্রিজের ফুটপাথ ধরে আমি হাঁটছি, সকালবেলা খুব সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছে, আর পাশেই দেখতে পাচ্ছ হুগলি নদী, দারুণ লাগছে কিন্তু। আর এই হাওড়া ব্রিজকে নিজের চোখে দেখার জন্য সবচাইতে ভালো জায়গা হলো ব্রিজের শেষ প্রান্তে অবস্থিত হাওড়া স্টেশনের সামনে এই ঘাট, যেখান থেকে খোলা চোখে পুরো ব্রিজটাকে ভালোভাবে দেখা যায়। হাওড়া ব্রিজকে নিজের চোখে খুব ভালোভাবে দেখতে হলে সব থেকে ভালোভাবে দেখার জন্য যে জায়গা সেটা হলো এই ঘাট তোমরা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে এই হাওড়া ব্রিজ তার ঠিক ডান সাইডেই রয়েছে। আর এই ডান দিকে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানটায় লোক স্নান করছে, আর ওই দূরে হচ্ছে ওখানটায় রয়েছে হাওড়া জেটি ঘাট। ঘাটে বসে কিছুটা সময় কাটানোর পর আমি চলে গেলাম ব্রিজের পূর্ব প্রান্তে অবস্থিত ভারতবর্ষের সবচাইতে পুরনো ফ্লাওয়ার মার্কেট মল্লিক ঘাট ফ্লাওয়ার মার্কেট। ওই পিছনে তোমরা দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন, আর ব্রিজের ওই মাথায় শেষে কিন্তু রয়েছে হাওড়া ফ্লাওয়ার মার্কেট বা মল্লিক ঘাট ফ্লাওয়ার মার্কেট। প্রায় 1 কিলোমিটারেরও বেশি লম্বা এই ফ্লাওয়ার মার্কেটটি 100 বছরেরও বেশি পুরনো, যেখানে প্রতিদিন প্রায় 300 থেকে 400 ফুল ব্যবসায়ী এবং প্রায় 3000 কাস্টমার যাতায়াত করে। তো এখন আমি এসেছি হচ্ছে হাওড়ার মল্লিক ঘাট ফুলের মার্কেটে। দেখতে পাচ্ছ এটা একদম হাওড়া ব্রিজের নিচেই রয়েছে, আর এখানটা যেমন তোমরা দেখতে পাচ্ছ প্রায় সব ধরনেরই ফুল বিক্রি হচ্ছে। এই মার্কেটে প্রায় সব ধরনেরই ফুল, যেমন গাঁদা, গোলাপ, জুঁই, চন্দ্রমল্লিকা, অর্কিডস, এছাড়াও সিজনাল ফুল ও মালা দেখতে পাওয়া যায়। সাধারণত সারাদিন খোলা থাকলেও ভোর 4টে থেকে সকাল 10টা পর্যন্ত এই মার্কেটে সবচাইতে বেশি ক্রয় বিক্রয় হয়। আপনি কতদিন হলো এই মার্কেটে ফুল বিক্রি করছেন? 20 বছর ধরে। 20 বছর ধরে? 20 বছর। আপনার নাম? আমার নাম দিলীপ বেড়া। দিলীপ পাল? বেড়া। দিলীপ বেড়া। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? বাড়ি আমার বাগনান। আর এই মার্কেটে মোটামুটি আপনার মতো কত ফুল বিক্রেতা রয়েছে, তাও মানে ফুল ব্যবসায়ী রয়েছে তাও? মানে এখানে তো কন্টিনিউ আসে চলে যায়, ঠিক আছে, মানে সারা দিন রাত করে এখানে মনে হয় 2000 থেকে 3000 চাষি। আর মোটামুটি তাও কত কেজি বা কত কুইন্টাল ফুল এখানটায় তাও প্রত্যেক দিন কেনা বেচা হয় এরকম কিছু? এখানে বিভিন্ন ফুল থাকে, তো এখানে ঝুড়ো ফুল বিক্রি হয়, মালা বিক্রি হয়, তারপরে বিভিন্ন কোয়ালিটি, যত রকম কোয়ালিটি আছে এখানে সব কিছু পাওয়া যায়। এখানে পশ্চিমবঙ্গের সবচেয়ে সেরা মার্কেট বলা যায় এই ফুল মার্কেট হাওড়া বাজার। হাওড়া ব্রিজ ও ফ্লাওয়ার মার্কেট দেখা শেষ হতে না হতেই খুব খিদে পেয়ে গিয়েছিল। তবে আজকের দিনে তো আর যেখানে সেখান থেকে খাওয়া যাবে না, আজকের যা হবে সব কলকাতার সবচাইতে প্রাচীন এবং ঐতিহ্যপূর্ণ জায়গা থেকে। তো আমি ঠিক করলাম কলকাতার সবচাইতে পুরনো মিষ্টির দোকান থেকে রসগোল্লা খেয়ে দেখব। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের একদম সামনে। এখান থেকে এখন আমাকে বাগ বাজার যাওয়ার বাস খুঁজতে হবে।
তো বাগবাজার যাওয়ার বাস ধরার জন্য আমাকে ব্রিজের ওই কর্নারে যেতে হবে, চলো। এবার বাঙালির কাছে রসগোল্লা কতটা ইমোশনের সেটা নতুন করে বলার আর কিছু নেই। তাই আমি হাওড়া থেকে বাস ধরে বেরিয়ে পড়লাম সেই দোকান খুঁজতে যেখানে নবীনচন্দ্র দাস বাবু 1868 সালে প্রথমবারের জন্য নিজে হাতে রসগোল্লা বানিয়েছিলেন। তো এই হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছ, যেটার জন্য খুঁজে খুঁজে এত দূর এলাম, নবীনচন্দ্র মিষ্টির দোকান। এখানটা উপরে লেখাও রয়েছে, দেখতে পাচ্ছ, ইনভেন্টার অফ রসগোল্লা সিন্স 1864। এই হচ্ছে দোকান। চলো ভিতরে গিয়ে ট্রাই করে দেখা যাক। তো ভিতরে ভিডিওগ্রাফি করা বারণ ছিল, যার জন্য আমি ভিতরে তোমাদের ভিডিও করে দেখাতে পারলাম না। বাকি যেটা বুঝলাম সেটা তোমাদেরকে বলছি। এইটাই হচ্ছে নবীনচন্দ্র বাবুর সেই মিষ্টির দোকান, যেটা হচ্ছে 1864 সালে উনি প্রথমবার মিষ্টি তৈরি করেছিল সেইটা। কিন্তু এছাড়াও যে আর বাকি মিষ্টির দোকানগুলো রয়েছে, যেমনটা হচ্ছে কেসি দাস, সেটা হচ্ছে ওনার ছেলে কেসি দাস, সেই দোকানটা হচ্ছে ধর্মতলায় রয়েছে। ক্যান্ড রসগোল্লা যেগুলো হয় সেটার জন্য হচ্ছে কেসি দাস বিখ্যাত। বাকি এই রসগোল্লার দোকানে 3 রকম মিষ্টি ট্রাই করলাম আমি, মোটামুটি ঠিকঠাক। আমার কলকাতা ভ্রমণের এই পর্বে এর পরে যে জায়গাটি রয়েছে সেটি শুধু ভারতবর্ষে নয়, এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড়। তো এখন আমি চলে এসেছি কলকাতার আরেকটা ঐতিহ্যপূর্ণ জায়গা, যেটা শুধুমাত্র দেশের মধ্যে নয়, গোটা এশিয়া মহাদেশের মধ্যে কলকাতা যে জন্য ফেমাস। আর সেটি হলো বইপ্রেমীদের স্বর্গ কলেজ স্ট্রিট অথবা বইপাড়া। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সেই চত্বরে বই খাতার দোকান খুলতে থাকে এবং ধীরে ধীরে সেই থেকে আজ পর্যন্ত প্রায় 150 বছর পুরনো এই বইপাড়াতে প্রায় 500-র কাছাকাছি বুক স্টল রয়েছে, যেখানে বাংলা, হিন্দি, ইংরাজি এবং আরও অনেক ভারতীয় ভাষার সাথে সাথে আন্তর্জাতিক ভাষার বইও পাওয়া যায়। এই কলেজ স্ট্রিটে গেলে তোমাদের চোখে পড়বে একটি বইয়ের দোকান, যেটি 1886 সালে খোলা হয়েছিল এবং যেটিকে ভারতবর্ষের একটি হেরিটেজ বুক স্টল হিসেবে গণ্য করা হয়। এই কলেজ স্ট্রিটে নতুন বইয়ের সাথে সাথে পুরনো বইও পাওয়া যায় এবং শুধু তাই নয়, এটিকে পৃথিবীর সবচাইতে বড় সেকেন্ড হ্যান্ড বুক মার্কেট হিসেবেও গণ্য করা হয়। এবার তোমরাই বলো, আমাদের কলকাতাতে এরকম মহাদেশের মধ্যে ও পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বুক মার্কেট থাকাটা বাঙালি হিসেবে কতটা গর্বের। তবে এখানেই শেষ নয়, এরপর আমার পরবর্তী গন্তব্যটাও ভারতবর্ষের মধ্যে সবচাইতে বড় এবং সবচাইতে পুরনো একটি জায়গা, এবং যেখানে যাওয়ার জন্য আমি চড়ে নিলাম ভারতের সবচাইতে পুরনো মেট্রো, কলকাতা মেট্রো। তো এখন আমি বেরোলাম পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের 1 নম্বর গেট দিয়ে, আর এবারে হচ্ছে যাচ্ছি ইন্ডিয়ান মিউজিয়ামে। সামনের এই রাস্তা ধরে সোজা 130 মিটার দেখাচ্ছে, চলো। তো এই হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম, ভারতের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম মিউজিয়াম, যার বয়স আজকের দিনে প্রায় 211 বছর। তবে আফসোস এটাই যে এই মিউজিয়ামের ভিতরে ভিডিও করার জন্য প্রায় 6000 টাকার দরকার, যেটা আমার বাজেটের বাইরে। তাই ভিডিও তো নয়, তবে আমি ভিতরে রাখা প্রাণী মূর্তির কিছু ফটো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমাদের কলকাতা ভ্রমণের এর পরবর্তী জায়গাটি শুধুমাত্র ভারতীয়দের কাছেই নয়, ফরেনারদের কাছেও বিশেষ আকর্ষণের জায়গা। তো মিউজিয়াম থেকে বেরিয়ে এবার আমি যাব হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং সেন্ট পলস চার্চ। তার জন্য আমাকে যেতে হবে হচ্ছে ময়দান মেট্রো স্টেশন। 1901 সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে 1906 থেকে 1921 সাল পর্যন্ত সময়কাল ধরে কলকাতায় ব্রিটিশ শাসন চলাকালীন এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয়, যেটির মূল আর্কিটেক্ট ছিলেন স্যার উইলিয়াম এমারসন। পুরো এরিয়াটি প্রায় 64 একর জমির উপর বিস্তৃত, যার ঠিক মাঝখানে রয়েছে এই মেমোরিয়াল। মেমোরিয়ালের ভিতরে ঢুকলে ব্রিটিশ আমলের কিছু পেন্টিং, স্কাল্পচার, ম্যানুস্ক্রিপ্ট এবং আর্টিফ্যাক্টস রাখা রয়েছে, এবং বাইরের গার্ডেন এরিয়াটিতে খুবই সুন্দর লেক, ঝর্ণা ও সবুজে ভরা গাছপালা দিয়ে সাজানো রয়েছে। তোমরা এই ভিডিওটা যেখান থেকেই দেখো না কেন, কলকাতা ঘুরতে এলে এটা তোমাদের জন্য একটা মাস্ট ভিজিট জায়গা। তো এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের মেনলি দুরকম টিকিট রয়েছে। একটা হচ্ছে 30 টাকা, যেটা আমি কেটেছি। এই 30 টাকার টিকিটে কিন্তু বাইরের গার্ডেনটা পুরোটা ঘুরে দেখা যাবে। আর ভিতরের মিউজিয়ামের টিকিট হচ্ছে 50 টাকা। 50 টাকা দিয়ে টিকিট কাটলে ভিতরের মিউজিয়ামটায় ঢুকে মিউজিয়ামটাও দেখা যাবে। আর বাইরের এই গার্ডেনটা কিন্তু বেশ ভালোই বড় এরিয়া জুড়ে রয়েছে, তো পুরো গার্ডেনটা ঘুরে দেখতে চাইলে কিন্তু বেশ ভালোই সময় লেগে যাবে। আর যেমনটা দেখতে পাচ্ছ চারিদিকে এরকম গাছপালা ভর্তি, পুরো সবুজে ভর্তি।
আর এরকম ছাওয়া এসে চাইলে তোমরা আরামসে বসে থাকতে পারো, খুব ভালো লাগবে। আর ঠিক আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ একটা লেক রয়েছে, লেকের জল কিন্তু হাওয়ায় খুব সুন্দর বয়ে বয়ে যাচ্ছে। আর তার থেকেও বড় কথা, আর একটা মেমোরিয়ালের ঠিক ফ্রন্টে টপে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো রয়েছে। ফ্ল্যাগটা যখন হাওয়ায় উঠছে সব থেকে বেশি সুন্দর তখন দেখতে লাগছে, দারুণ দৃশ্য। তো একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আমরা কিন্তু ঢুকেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে, এই যে রয়েছে মেমোরিয়াল এর ওই পারের গেট দিয়ে, ময়দান মেট্রো স্টেশনটা কিন্তু ওই পারে। আর ঠিক আমার পিছন দিকে এপারে কিন্তু রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ পিজি হসপিটাল। সোজাসুজি কিন্তু বেরিয়ে গেলে সামনে পিজি হসপিটাল রয়েছে, তার মানে হচ্ছে একদিকে হচ্ছে পিজি হসপিটাল আর আরেকদিকে তোমরা কিন্তু বেরোলে ময়দান মেট্রো স্টেশনটা পাবে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের খুব কাছেই রয়েছে পূর্ব ভারতের সবচেয়ে বড় অ্যাংলিকান ক্যাথেড্রাল সেন্ট পলস ক্যাথেড্রাল, যেটি প্রায় 178 বছর পুরনো। এই চার্চটি ইংল্যান্ডের গথিক স্থাপত্যের অনুকরণে তৈরি, তবে স্বাভাবিকভাবেই এর ভিতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ না থাকায় আমি ভিতরের কিছুই দেখাতে পারলাম না। তবে তোমরা কলকাতা ঘুরতে এলে এই চার্চটি অবশ্যই ঘুরে দেখে যেতে পারো। কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো, তাই আজকে আমার কলকাতা ভ্রমণের শেষটা আমি করতে চেয়েছিলাম মা কালীর দর্শন করে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:45 আর চলে এসেছি আমি আজকের আমাদের কলকাতা ভ্রমণের শেষ যে জায়গা, দেখে তোমরা বুঝতেই পারছো কালীঘাট কালী মন্দিরে যাচ্ছি। আর যেহেতু এই কালী মন্দির 51 শক্তিপীঠের একটা, তাই কলকাতা এটা খুবই জাগ্রত একটা মন্দির, খুবই অন্যতম একটা মন্দির, তাই এই জায়গাটা মিস কোনোভাবেই করা যায় না। আর এই তোমরা যে স্কাই ওয়াক দেখতে পাচ্ছ, এটা নতুন কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে, এই স্কাই ওয়াকটা আগে ছিল না। চলো যাওয়া যাক। তো মন্দির খুলবে 4টের সময়, এখনও 10 মিনিট বাকি আছে, তাই মন্দিরের বাইরে তোমরা দেখতে পাচ্ছ ভক্তের লাইন পড়ে গেছে, বেশ ভালোই লাইন পড়ে গেছে। মন্দির খুললে দর্শন করব, চলো ভিতরে গিয়ে। কালীঘাট কালী মন্দির তার ভক্তদের কাছে কতটা শ্রদ্ধের সেটা বলার জন্য আমি খুবই নগণ্য, তবে যারা জানো না তাদের জন্য প্রায় 200 বছরেরও বেশি পুরনো এই মন্দির 51 শক্তিপীঠের মধ্যে একটি, যেখানে হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী দেবী সতীর ডান পায়ের পাতা পড়েছিল। এবং এই মন্দিরকে খুবই জাগ্রত মন্দির বলে মনে করা হয়, যেখানে আজও প্রতিদিন পাঁঠা বলি দিতে দেখা যায়। যদিও সেটা কতটা উচিত বা অনুচিত সেই ব্যাখ্যা এখানে আমি করছি না, তবে ভক্তদের কাছে এই মন্দির তাদের বিশেষ আস্থার জায়গা। কলকাতায় ভালো করে ঘুরে দেখার জন্য এত কিছু আছে, যার জন্য একটা গোটা দিন যথেষ্ট নয়। তবে আমাদের আজকের ভিডিওর টপিক অনুযায়ী কলকাতার হেরিটেজ জায়গাগুলির মধ্যে কিছু জায়গা তোমাদের আজকে আমি ঘুরিয়ে দেখালাম। তবে কিছু হেরিটেজ জায়গাও বাকি থেকে গেল, যেমন ন্যাশনাল লাইব্রেরি, কফি হাউস, প্রিন্সেপ ঘাট, আলিপুর চিড়িয়াখানা। তোমরা কলকাতা ঘুরতে এলে অবশ্যই হাতে 2 থেকে 3 দিন সময় নিয়ে এসো। কলকাতার ঐতিহ্যকে তুলে ধরার আমার এই ছোট্ট প্রয়াস তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লাগলে আত্মীয় ও বন্ধু পরিজনদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্প নিয়ে, অপেক্ষায় থেকো।